সম্মানিত সুধীবৃন্দ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এইমাত্র আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। Distinguished guests, the Honorable Prime Minister of the Government of the People's Republic of Bangladesh has just arrived amongst us. উপস্থিত সুধীমণ্ডলী, অল্প কিছুক্ষণের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী মঞ্চে অবস্থান গ্রহণ করবেন। Ladies and gentlemen, the Honorable Prime Minister will take position on the dais within a short while. সম্মানিত সুধীবৃন্দ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সকলের উদ্দেশ্যে তার মূল্যবান ভাষণ প্রদান করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। Distinguished guests, now we would like to humbly request Honorable Prime Minister of People's Republic of Bangladesh, Sheikh Hasina, to deliver her valuable speech. बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। उपस्थित सहकर्मीबृंद, तीन बाहिनी प्रधानगण, सशस्त्र बाहिनीर अफिसार सदस्यबृंद एवं तादेर परिवारबर्ग,
সম্মানিত অতিথিবর্গ, আসসালামু আলাইকুম। সশস্ত্র বাহিনী দিবস 2022 উদযাপন উপলক্ষে আয়োজিত এই সম্বর্ধনা অনুষ্ঠানে যারা উপস্থিত রয়েছেন এবং যারা উপস্থিত নেই সারা বাংলাদেশে বা বিদেশে যারা কর্মরত, সকলকেই আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। কারণ এই দিনটি আমাদের জন্য, বিশেষ করে মুক্তিযুদ্ধের বিজয়ের ক্ষেত্রে, অত্যন্ত গৌরবের একটি দিন। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপর আমি শ্রদ্ধা জানাই, কারণ তিনি আমাদের এই স্বাধীনতা এনে দিয়েছেন, একটি রাষ্ট্র দিয়েছেন, আত্মপরিচয়ের সুযোগ দিয়েছেন। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি জাতীয় চার নেতা এবং 30 লক্ষ শহীদ ও আমাদের নির্যাতিত 2 লাখ মা বোনের প্রতি, মুক্তিযোদ্ধাদের প্রতি আমার সশ্রদ্ধ সালাম। জাতির পিতার ডাকে সাড়া দিয়ে আপনারা অস্ত্র তুলে নিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে দেশ স্বাধীন করেছেন এবং অনেকে আজ আমাদের মাঝে নেই। কাজে আমি সকলেরই আত্মা, যারা আমাদের মাঝে নেই তাদের আত্মার মাগফিরাত কামনা করি। অত্যন্ত দুঃখের সঙ্গে ঘোষণা করি 15 আগস্ট আমার বাবা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের রাষ্ট্রপতি, তাকে নির্মমভাবে হত্যা করে। একই সাথে আমি হারিয়েছি আমার মা, আমার ছোট 3 ভাই, আমার একমাত্র চাচা সহ পরিবারের প্রায় 18 জন সদস্যকে। আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আমার ছোট ভাই শেখ কামাল, ক্যাপ্টেন শেখ কামাল মুক্তিযোদ্ধা, তার নবপ্রণীত বধূ সুলতানা কামাল, আমার আরেক ভাই লেফটেন্যান্ট শেখ জামাল মুক্তিযোদ্ধা, তার স্ত্রী পারভিন জামাল রোজি এবং আমার 10 বছরের ছোট ভাইটি সহ আমার পরিবারের 18 জন সদস্য সেদিন নির্মমভাবে হত্যা হয়। জাতির পিতার নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করি। স্বাধীনতা অর্জনের পর তিনি চেয়েছিলেন এই বাংলাদেশ হবে ক্ষুধা দারিদ্র্যমুক্ত উন্নত সমৃদ্ধ বাংলাদেশ। স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে রক্ষার জন্য তিনি সশস্ত্র বাহিনী গড়ে তোলেন এবং তিনি সবসময় চেয়েছিলেন অত্যন্ত আধুনিক শক্তিশালী সশস্ত্র বাহিনী গড়ে তোলার। একটা যুদ্ধ বিধ্বস্ত দেশের দায়িত্বভার নিয়েছিলেন, যেখানে কোনো রিজার্ভ মানি ছিল না, 1 টাকাও, কারেন্সি নোট ছিল না, কোলায় খাবার ছিল না, রাস্তাঘাট পুল ব্রিজ সব কিছু ধ্বংসপ্রাপ্ত ছিল। প্রায় 270টার উপরে সড়ক সেতু ব্রিজ, 275টার উপরে রেল সড়ক সেতু সহ সারা বাংলাদেশ ধ্বংসস্তূপে পরিণত ছিল। কিন্তু তার মাঝেও মাত্র 3.5 বছরের মধ্যে তিনি সশস্ত্র বাহিনী গড়ে তোলেন এবং সেনা নৌ বিমান বাহিনীর জন্য আধুনিক সরঞ্জামাদিও তিনি সংগ্রহ করেন। কারণ আমাদের স্বাধীনতার প্রতীক এই সশস্ত্র বাহিনী, তাই তাকে যুগোপযোগী করারও তিনি ব্যবস্থা নেন। সমুদ্র সীমা বাংলাদেশের যে অধিকার, সেই অধিকার অর্জনের জন্য তিনি দ্য টেরিটোরিয়াল ওয়াটার্স অ্যান্ড ম্যারিটাইম জোন অ্যাক্ট 1974 প্রণয়ন করেন। সশস্ত্র বাহিনীকে আগামী দিনে কীভাবে আরও শক্তিশালী করা হবে তার জন্য তিনি একটি প্রতিরক্ষা নীতিমালাও 1974 সালে প্রস্তুত করে দিয়ে যান। জাতির পিতা প্রথম যে সামরিক একাডেমি গড়ে তোলেন এবং বিদায়ী ক্যাডেটদের উদ্দেশ্যে তিনি ভাষণ দেন 1975 সালের 15 জানুয়ারি কুমিল্লা সেই সামরিক একাডেমিতে। তিনি বলেছিলেন, আমি কোট করছি, আমি দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে চাই, আমি আরও দেখতে চাই এদেশের মানুষ পেট ভরে খেতে পাচ্ছে, তাদের গায়ে কাপড় আছে, অত্যাচার অবিচার বন্ধ হয়েছে। এই জন্য সামরিক বাহিনী, বেসামরিক বাহিনী, জনগণ সকলের কাছে আমার আবেদন জানাবো, সবাই সংঘবদ্ধ হয়ে অভাব অত্যাচার অবিচারের বিরুদ্ধে সংগ্রাম করুন, দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন। পঁচাত্তরের পর মূলত বারবার যে কু হয়েছে, সামরিক বাহিনীর বহু অফিসার সৈনিক, বিমান বাহিনীর অফিসার সৈনিক তাদেরকে নির্বিচারে হত্যা করা হয়েছে, সেই সাথে আমাদের রাজনৈতিক নেতাকর্মীকেও। এখানে ক্ষমতা বা পালাবদলই হতো হত্যাকু ষড়যন্ত্রের মধ্য দিয়ে। যাকে 21 বছর পর আওয়ামী লীগ সরকার গঠন করার সুযোগ পায়। কারণ আমার ছোট বোন, আমি বিদেশে ছিলাম বলে বেঁচে গিয়েছিলাম, 6 বছর রিফিউজি হিসেবে থাকতে হয়েছিল, নিজেদের নাম পরিচয়টাও দিতে পারতাম না। যাই হোক, তারপর 81 সালে ফিরে আসার সুযোগ পাই, দেশে ফিরে আসি। তখন থেকে প্রচেষ্টা কিভাবে স্বাধীনতার চেতনা এই দেশকে গড়ে তুলব, মুক্তিযুদ্ধের আদর্শে এই দেশকে গড়ে তুলব। কারণ মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করা হয়েছিল আর আসলে ইতিহাস মুছেই ফেলা হয়েছিল।
যাক, আমরা উন্নয়নের, যেমন আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি আমাদের সশস্ত্র বাহিনী, প্রত্যেকটা বাহিনীকেও আমি আধুনিক সরঞ্জামাদি ক্রয় করে দেওয়া এবং প্রশিক্ষণের ব্যবস্থা একে একে প্রত্যেকটা প্রতিষ্ঠান আমি গড়ে তুলে দিয়েছি, যাতে করে আমাদের সেনা নৌ বিমান বাহিনী বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে পারে। কারণ আমরা শান্তিরক্ষী বাহিনী জাতিসংঘের, সেখানে আমাদের সশস্ত্র বাহিনী কাজ করে, পুলিশ বাহিনী কাজ করে, তাদেরকেও আধুনিক অস্ত্র সরঞ্জাম, প্রযুক্তি জ্ঞান এবং সেভাবে গড়ে তোলা যেন এমনকি নামগুলি পর্যন্ত আমি সময়োপযোগী করে দিয়ে তাদের সময়ের সাথে তাল মিলিয়ে যেন আমার সশস্ত্র বাহিনী চলতে পারে, সেই ব্যবস্থাটাও আমরা নিয়েছি। আমি এত বিস্তারিত বলতে চাই না, আপনারা নিজেরাই একটু জানেন। শুধু একটি কথা বলবো, আমরা কারোর সাথে যুদ্ধ করব না, আমরা শান্তি চাই, সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে এই নীতি শিখিয়েছেন এবং আমরা সরকারে আসার পরে, বিশেষ করে আওয়ামী লীগ সরকারে আসার পরে আমি বলতে পারি যে আমরা কিন্তু সেই নীতিতে অটল থেকে পৃথিবীর সব দেশের সঙ্গে আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেই আমাদের দেশের সাধারণ মানুষ আর্থসামাজিক উন্নয়নের কাজ আমরা করে যাচ্ছি, তার শুভফল দেশে মানুষ পাচ্ছে। আমরা নতুন নতুন সেনা বাহিনীর ঘাঁটি তৈরি করা থেকে শুরু করে অনেক কাজ আমরা করেছি, কারণ আমরা চাই আমাদের সশস্ত্র বাহিনীকে একটা সময়োপযোগী হোক। আর সেই লক্ষ্য নিয়েই আমরা বিভিন্ন এলাকা ভিত্তিক একেবারে যেভাবে জাতির পিতা আমাদেরকে প্রতিরক্ষা নীতি করে দিয়েছেন তারই ভিত্তিতে ফোর্সেস গোল 2030 করে সেটা বাস্তবায়নের মাধ্যমে সশস্ত্র বাহিনীকে আমরা শক্তিশালী করে দিচ্ছি। আমাদের নৌবাহিনীকেও আমরা ত্রিমাত্রিক করেছি, সমুদ্র সীমায় আমাদের যে অধিকার সেটা আমরা অর্জন করেছি। আমাদের ল্যান্ড বাউন্ডারি নিয়ে যে সমস্যা ছিল ভারতের সাথে, সেটা আমরা সমাধান করে আমরা এনক্লেভ এক্সচেঞ্জ করেছি। এটাও একটা দৃষ্টান্ত পৃথিবীর কাছে যে শান্তিপূর্ণভাবে কোনো দেশে এভাবে কেউ ছিটমহল বিনিময় করতে পারেনি, কিন্তু আমরা তা করেছি। অর্থাৎ আমাদের এই কথাটা যে সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়, সেটাই আমরা মেনে নিয়েছি। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে 34 বছর ধরে আমাদের শান্তিরক্ষীগণ ত্যাগ, তিতিক্ষা ও গর্বের সঙ্গে সফলভাবে দায়িত্ব পালন করছেন এবং আমরা এখন সর্বোচ্চ শান্তিরক্ষী হিসেবে আমাদের অবস্থান করে নিয়েছি। কারণ আমাদের এমনকি আমাদের মানে সেনাবাহিনীতে আগে নারীদের স্থান ছিল না, 96 সালে আমি সেটা ব্যবস্থা করে দিই, আপনারা জানেন। সেখানে আমাদের নারী পুলিশ এবং নারী আমাদের যারা সশস্ত্র বাহিনীর সদস্য তাদের আরও চাহিদা বেড়ে যাচ্ছে দিন দিন। অনেক দেশ এবং জাতিসংঘ সবসময় চায়, এই যে আমরা সেভাবে কাজ করে যাচ্ছি। আমরা চাই আমাদের দেশটা এগিয়ে যাক। 96 সালে যখন সরকার এসেছিলাম দেশে, তখন 40 লক্ষ মেট্রিক টন খাদ্য ঘাটতি ছিল। সেই ঘাটতি পূরণ করে 26 লক্ষ মেট্রিক টন খাদ্য উদ্বৃত্ত রেখে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর করেছিলাম আমি 2001 সালে। যাক, তারপর আবার অনেক ঘটনা ঘটে যায়। যাক, আমরা সেই অবস্থা থেকে উত্তরণ ঘটিয়ে 2008-এর নির্বাচনে জয়ী হয়ে 9 সরকার গঠন করে বাংলার জনগণের ভোটের মাধ্যমে আমরা এ পর্যন্ত ক্ষমতায় আছি। বাংলাদেশে অন্তত গণতান্ত্রিক ধারাটা অব্যাহত আছে, আর এই গণতান্ত্রিক ধারাটা অব্যাহত আছে বলেই আজকে আমরা দেশের উন্নয়ন করতে পারছি। তবে দুর্ভাগ্য হলো যে আপনারা জানেন করোনা ভাইরাস এটা সারা বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা সৃষ্টি করেছে, তার প্রভাব বাংলাদেশেও পড়েছে। করোনা ভাইরাস থেকে উত্তরণ যখন কেবল বিশ্ব উত্তরণ ঘটাতে চেষ্টা করছে, ঠিক সেই সময় এলো ইউক্রেন রাশিয়া যুদ্ধ এবং স্যাংশন। তার ফলে আমাদের প্রত্যেকটা জিনিস যা আমাদের বাইরে থেকে কিনতে হয়, যেমন জ্বালানি তেল, ভোজ্য তেল, গম, ভুট্টা, ডাল সহ বিভিন্ন জিনিস, প্রতিটি জিনিসের মূল্য কয়েক গুণ বেড়ে গেছে, পরিবহন মূল্য তার থেকে বেশি। তারপরে আমরা চেষ্টা করে যাচ্ছি যে যতদূর সম্ভব আমাদের দেশের মানুষের জন্য কষ্ট না হয়, তার জন্য যথাযথভাবে সেগুলি যেখান থেকে পাচ্ছি যত দাম দিয়ে হোক আমরা ক্রয় করার চেষ্টা করছি, ক্রয় করে যাচ্ছি এবং মানুষের জীবন মান যাতে সহজভাবে চলতে পারে তার ব্যবস্থা নিচ্ছি। শুধু তাই না, যারা একেবারে আমাদের যারা বয়োবৃদ্ধ বা পঙ্গু অসহায়, প্রতি মাসে 30 কেজি করে চাল আমরা তাদেরকে দিচ্ছি বিনা পয়সায়। আমরা 15 টাকা কেজিতে চাল আমাদের যারা নিম্নবিত্ত তাদের 50 লক্ষ মানুষকে আমরা দিচ্ছি। 1 কোটি মানুষকে আমরা আরও 1 কোটি তাদের জন্য আমরা টিসিবি কার্ড করে দিয়েছি, সেখানে তাদের প্রয়োজনীয় 4টি
পণ্য যেমন চাল, ডাল, তেল, চিনি তারা ক্রয় করতে পারে স্বল্প মূল্যে, মাত্র 30 টাকায় তারা যেন চাল ক্রয় করতে সেই ব্যবস্থাটাও করে দিয়েছি। করোনার সময় আমরা নগদ অর্থ প্রেরণ করছি সমস্ত গ্রাম পর্যায় পর্যন্ত মানুষকে, যেন কোনো শ্রেণীর মানুষ কেউ যেন এতটুকু অবহেলিত না থাকে। আমাদের লক্ষ্য আমরা এখন এদেশের একটি মানুষের গৃহহীন থাকবে না, আমরা বিনা পয়সায় ঘর তৈরি করে দিচ্ছি। অর্থাৎ মানুষের জীবন মান উন্নত করবার জন্য সব ধরনের পদক্ষেপ বাস্তবায়ন করে যাচ্ছি। আর দেশটা এখন বাংলাদেশ সত্যি কথা বলতে কি উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্বের স্বীকৃতি পেয়েছে। তবে করোনা এবং এই যুদ্ধ আর স্যাংশন এটা আমাদেরকে অনেকটা সমস্যায় ফেলছে। সেই জন্য আমি আহ্বান করেছি সকলকে, যার যেখানে এতটুকু জমি আছে নিজের খাদ্য নিজে উৎপাদন করতে হবে, নিজের ব্যবস্থা নিজে করতে হবে। কারণ বিশ্বব্যাপী আমরা দেখি মুদ্রাস্ফীতি গ্রেট ব্রিটেন থেকে শুরু করে আমেরিকা থেকে শুরু করে ইউরোপ প্রতিটি জায়গায় কিন্তু ইকোনমিক রিসেশন, এবং ব্রিটেন তো নিজেরাই ঘোষণাই দিয়েছে তাদের ইকোনমিক রিসেশন চলছে। সেই অবস্থায় আমরা এখনও আমাদের অর্থনীতি গতিশীল আছে, চলমান আছে, তবে সকলের সহযোগিতায় অবশ্যই আমরা এই অবস্থা থেকে উত্তরণ ঘটাতে পারবো। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বলেছিলেন, আমি কোট করছি, বাংলাদেশ সেনাবাহিনী হবে জনগণের বাহিনী তথা পিপলস আর্মি। আমি বিশ্বাস করি সত্যি আমাদের সেনাবাহিনী এখন পিপলস আর্মি, কারণ দুর্যোগে অথবা যে কোনো দুর্ঘটনায় আমাদের সশস্ত্র বাহিনী মানুষের পাশে দাঁড়ায় এবং তাদেরকে সহযোগিতা করে যায়। সেই জন্য সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি সশস্ত্র বাহিনীর সকল সদস্য এবং তাদের পরিবারবর্গের উত্তরোত্তর সমৃদ্ধি প্রার্থনা করি এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সকলেই দোয়া করেন যেন এই বিশ্বব্যাপী যে অর্থনৈতিক মন্দা এবং সারা বিশ্বে দুর্ভিক্ষের পদধ্বনি শোনা যাচ্ছে, বাংলাদেশকে যেন আমরা তার থেকে মুক্ত রাখতে পারি। আমাদের নিজেদের উৎপাদন বাড়িয়ে নিজেদের চেষ্টায়, নিজেদের মাটি মানুষ আছে, যেটা জাতির পিতা বলেছিলেন আমার মাটি মানুষ আছে, সেই মাটি মানুষ দিয়ে আমরা দেশ গড়ব, আমরা যেন সেভাবেই আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি। আগামী দিনে বাংলাদেশ হবে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ। আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি 2021 সালে, যখন আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করেছি, জাতির পিতার জন্মশতবার্ষিকী 2020 সালে উদযাপন করেছি। এখন আমাদের লক্ষ্য প্রেক্ষিত পরিকল্পনা করেছি 2021 থেকে 41, এর মধ্যে বাংলাদেশ হবে উন্নত সমৃদ্ধ দেশ। সারা বিশ্বে মাথা উঁচু করে আমরা চলবো। আমরা মহান মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করেছি, বিজয়ী জাতি হিসেবে বিশ্বের জন্য আমরা সব সময় মাথা উঁচু করে চলতে পারি, কারো কাছে যেন আমাদের হাত পেতে চলতে না হয়, সেটাই আমরা চাই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই কামনা করি। আবার সকলের সঙ্গে দেখা করতে পেরে আমি সত্যি খুব আনন্দিত। সবার মঙ্গল কামনা করি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। Thank you, Honorable Prime Minister.
মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। বঙ্গবন্ধুর হাত ধরে 1971-এ দীর্ঘদিনের পরাধীনতার শৃঙ্খল ভেঙে জন্ম নেয় স্বাধীন বাংলাদেশ। আজ বঙ্গবন্ধুর সোনার বাংলা তারই সুযোগ্য কন্যার নেতৃত্বে উন্নয়নের পথে দুর্বার গতিতে এগিয়ে চলেছে। এই মাহেন্দ্র ক্ষণে সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদেরকে। স্মরণ করছি মুক্তিযুদ্ধের 30 লক্ষ শহীদ, বীর মুক্তিযোদ্ধা এবং দেশের সেবায় আত্মোৎসর্গকারী সকল বীর সেনানীদের। 1971-এর 21 নভেম্বর 3 বাহিনীর অকুতভয় সদস্যদের প্রথম যৌথ অভিযানকে স্মরণীয় করে রাখতে প্রতি বছর 21 নভেম্বর পালিত হয় সশস্ত্র বাহিনী দিবস। বঙ্গবন্ধু প্রণীত প্রতিরক্ষা নীতিমালার উপর ভিত্তি করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় ফোর্সেস গোল 2030 প্রণয়ন করা হয়, যার প্রেক্ষিতে আধুনিকতার পথে সশস্ত্র বাহিনীর যাত্রা নতুন মাত্রা লাভ করে। সেনা, নৌ ও বিমান বাহিনীতে উল্লেখযোগ্য সংখ্যক ইউনিট প্রতিষ্ঠা সহ সংযোজিত হয়েছে অত্যাধুনিক যুদ্ধাস্ত্র, সরঞ্জামাদি ও প্রযুক্তি। সশস্ত্র বাহিনীর সদস্যগণ কঠিন প্রশিক্ষণের মাধ্যমে নিজেদেরকে সার্বক্ষণিকভাবে প্রস্তুত রেখে চলেছে। নিয়মিত বিভিন্ন প্রশিক্ষণের পাশাপাশি বন্ধু প্রতিম দেশসমূহের সাথে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অংশগ্রহণে অনুষ্ঠিত যৌথ প্রশিক্ষণ সমূহ সশস্ত্র বাহিনীর মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। বন্ধু প্রতিম দেশের সাথে সশস্ত্র বাহিনীর বিদ্যমান সম্পর্ক আরও উন্নয়নের লক্ষ্যে পারস্পরিক যোগাযোগ অব্যাহত রয়েছে। সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনী এবং ইউএস আর্মি প্যাসিফিক কমান্ড কর্তৃক আয়োজিত 46তম আইপ্যামসে বাংলাদেশ সহ 24টি দেশের সামরিক প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এছাড়াও বহুজাতিক প্রতিনিধি দলের অংশগ্রহণে সম্প্রতি আইএপিটিসি এবং ড্রি সফলভাবে সম্পন্ন হয়। গত 3 দশকে বিশ্বের 40টি দেশে অর্ধশতাধিক শান্তিরক্ষা অভিযান পরিচালনা করে বাংলাদেশ আজ জাতিসংঘে শান্তিরক্ষা মিশনে সর্বোচ্চ সংখ্যক শান্তিরক্ষী প্রেরণ করার গৌরব অর্জন করেছে। দেশের যে কোনো দুর্যোগে সশস্ত্র বাহিনীর সদস্যরা দক্ষতার সাথে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছেন। এছাড়াও রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্প পরিচালনা এবং তাদের সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব পালন করে চলেছে সশস্ত্র বাহিনী। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি আর্থসামাজিক উন্নয়ন, মৎস্য ও খাদ্য সম্পদ বৃদ্ধি, শিক্ষাক্ষেত্রে অবদান, নারীর ক্ষমতায়ন নিশ্চিতকরণ এবং কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে বাংলাদেশ সশস্ত্র বাহিনী। যে বিশ্বমানের সামরিক বাহিনীর স্বপ্ন বঙ্গবন্ধু দেখেছিলেন, তাঁরই সুযোগ্য কন্যার দূরদর্শী নেতৃত্বে বর্তমানে পরিপূর্ণ এক বাস্তবতায় রূপ পেয়েছে। প্রতিষ্ঠার পর থেকেই বাংলাদেশ সশস্ত্র বাহিনী জাতির আস্থার প্রতীক হয়ে সবসময় জনগণের পাশে থেকেছে এবং ভবিষ্যতেও জনগণের পাশে থাকার জন্য বদ্ধপরিকর।
ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। Thank you, Honorable Prime Minister. উপস্থিত সুধীবৃন্দ, সশস্ত্র